আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, কিন্তু কেন? সরাসরি প্রশ্ন করলো নাহার, একটু কঠিন স্বরেই। আদ্রিত ধীরে ধীরে উঠে দাঁড়ালো, নাহারের দিকে এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, তোমার মনের প্রশ্নের উত্তর খুঁজতে এসেছো মেয়ে? নাহার একটু বিভ্রান্ত হলো। সে তো ভেবেছিল মন্ত্রী তাকে টার্গেট করেছে, এটা ভাবার যুক্তিযুক্ত কারণ ছিল তার কাছে, কিন্তু মন্ত্রীর মুখে এমন কথায় সে থমকে গেল। রাজনীতিবিদদের ঘৃণা করতে করতে তুমি এমন এক পর্যায়ে চলে গেছো যে আমাকেও সেই কাতারেই ফেলছো। তুমি কিভাবে কল্পনা করলে আমি তোমার ক্ষতি করার চেষ্টা করেছি? আপনি আসলে কি বলতে চাইছেন? বাইকের সেই ছেলেটা অ্যাসিড ছোড়া, এটা কার নির্দেশ ছিল? নাহার জানতে চাইল। আদ্রিত গভীরভাবে নাহারের চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি আমাকে ভুল বুঝেছ। আমি কোনো দিনই তোমার ক্ষতি চাইনি মেয়ে, বরং আমি তোমার পেছনে যে বিপদ আসছে তা থেকে বাঁচানোর চেষ্টা করছি। ভালোবাসার মানুষকে কিভাবে আঘাত করব? নাহার হতবাক হয়ে গেল। তাহলে কি তার ভাবনাগুলো ভুল? কিন্তু কেন? আপনি কেন আমাকে রক্ষা করবেন? নাহার বিস্মিতভাবেই জিজ্ঞেস করলো। মন্ত্রী তখন নাহারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, কারণ কি তোমার অজানা? নাহারের মনে সবকিছু নতুন করেই ঘুরতে শুরু করলো। তাহলে কে ছিল বাইকের সেই ছেলেটা, এবং কেন তারা আমাকে টার্গেট করেছে? নাহার চিৎকার করে জানতে চাইল। আদ্রিত একটু থেমে গম্ভীর কণ্ঠে বলল, তারা শুধু তোমাকে নয়, আমাকেও টার্গেট করেছে। তারা চায় আমার রাজনৈতিক অবস্থান ধ্বংস করতে, আর তুমি আমার কাছের হওয়ায় তারা তোমাকে ব্যবহার করতে চাইছে। নাহার স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারলো তার সামনে এমন এক রহস্যময় পরিস্থিতি দাঁড়িয়ে আছে যা এত সহজে সমাধান হবে না। মন্ত্রীর কথাগুলো শুনে সে কিছুটা হতবুদ্ধি হয়ে গেল, কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই পরিস্থিতির সমাধান তার জন্য সহজ হবে না। নাহার এবার আদ্রিতের মুখের দিকে তাকিয়ে একটু দ্বিধা ভরে বলল, আপনি সত্যি বলছেন? আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আমাকে হাসপাতাল নিয়ে যাওয়া থেকে সব কিছু কোথাও আবার আপনার নাটক ছিল না তো? আদ্রিতের মনে যেন আচমকা ঝড় বইছে। প্রিয় মানুষটার এমন সন্দেহ, এমন অভিযোগ তার হৃদয়ের গভীরে আঘাত করে। এতদিনের আত্মত্যাগ, ভালোবাসা সবকিছু যেন মুহূর্তেই অর্থহীন হয়ে গেল। ভেতরে এক অদ্ভুত রকমের ফাঁকা অনুভূতি সৃষ্টি হলো, যেন কোনো কিছুই আর ঠিকমতো ধরে রাখা যাচ্ছে না। তার চোখে জল জমে উঠেছে, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করছে। আদ্রিতের ঠোঁট কাঁপছে, কথা বলার চেষ্টা করছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না গলা দিয়ে। প্রিয় মানুষটার কাছ থেকে এমন অভিযোগ শোনা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে, যেন সে নিজের সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে ফেলছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি মেয়ে। নাহারের চোখে মিশ্র প্রতিক্রিয়া। আদ্রিতের কণ্ঠে সেই এক টুকরো ভালোবাসার স্বীকারোক্তি শুনে সে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো, যেন তার মনের ভেতরে লড়াই চলছে। এভাবে তো তাকে কখনো মন্ত্রী ভালোবাসি বলেনি। না, সে বিশ্বাস করতে পারছে না কোনো কিছুই। নাহার ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিল, তার শ্বাস ভারী হয়ে আসছে। আপনার ভালোবাসা নিয়ে আমার ভয় হয় আদ্রিত, আমি আর হারাতে চাই না। নাহারের গলায় কষ্ট আর অসহায়ত্বের ছাপ স্পষ্ট। আদ্রিত অবধি পৌঁছালো না কথাগুলো। নাহার এবার চুপ করে রইল। তার মনের দুর্বলতা আর সন্দেহগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু এখনো সম্পূর্ণভাবে ভরসা করতে পারছে না। দুপক্ষের নীরবতা। আদ্রিত উল্টো দিকে ঘুরে দাঁড়ালো, কাছের জানলার কাছে গিয়ে সিগারেটে ধরালো। গভীর রাতে সে নাহারের নাম্বার থেকে মেসেজ পেয়েছিল। আমার থেকে দূরে থাকুন মিস্টার মাহমুদ। আপনাদের ঘৃণিত মুখ আমার সামনে উন্মুক্ত। অন্যদের সামনে মুখোশ পরে থাকবেন, কিন্তু আমার সামনে নয়। আমি ঘৃণা করি আপনাদের মতো মানুষদের। আশ্চর্য, আদ্রিতের নজরে পরপর আরেকটা মেসেজ পড়ে। মুহূর্তেই ভেতর থেকে নাড়িয়ে দেয় তাকে। শেষমেশ এত কুৎসিত একটা প্ল্যান করলেন মিস্টার মাহমুদ? দলের ছেলেপেলেদের দিয়ে অ্যাসিড। ফোন পড়ে যায় আদ্রিতের হাত থেকে। অবিশ্বাস্য চাহনিতে ফোনের দিকে তাকিয়ে থাকে সে। নাহারের কাশি শব্দে বর্তমানে ফিরে আদ্রিত সিগারেটটা ফেলে ঘুরে দাঁড়ায় নাহারের দিকে। আজও নাহারের পরনে তার পছন্দের রঙেরই জামা, কিন্তু মুগ্ধ করতে পারছে না আদ্রিতকে। নাহার কিছুক্ষণ চেয়ে থাকে, অতঃপর গভীর চিন্তা মাথায় নিয়ে বের হয়ে যায়। চেয়ারে বসে পড়ে আদ্রিত। নিজেকে আজ নিজের কাছে অদ্ভুত লাগছে।
প্রিয় মানুষটার থেকে এমন সন্দেহ তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। নাহার বেরিয়ে যাওয়ার পর আদ্রিত কিছুক্ষণ স্থিরভাবে বসে রইল। তার মনের মধ্যে যেন এক গভীর শূন্যতা তৈরি হয়েছে। সে কিছুই বুঝতে পারছে না কিভাবে সম্পর্ক এমন এক জটিল পর্যায়ে পৌঁছালো, যেখানে কোনো বিশ্বাস নেই, শুধু সন্দেহ। না, কোনো সম্পর্ক তো নেই, সেখানে সন্দেহ কি স্বাভাবিক নয়? আদ্রিতের চোখে জল জমে উঠল, কিন্তু সে নিজেকে শক্ত করে রেখেছে। সে বুঝতে পারছে নাহারের সন্দেহ দূর করা সহজ হবে না। একই সাথে প্রশ্ন এলো, সে রাজনীতির সাথে সম্পর্কিত জন্যই কি তাকে সন্দেহ করেছে? কোনো রাজনীতিবিদদের ঘৃণা করে? কেন রাজনীতিবিদদের ঘৃণা করে সে? নাহারও ততক্ষণে তার নিজের জীবনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। বাইরে এসে সে গভীর শ্বাস নিল, যেন মনকে কিছুটা হালকা করার চেষ্টা করছে সে, কিন্তু মনের ভেতরের চিন্তাগুলো তাকে তাড়া করছে। আবার সে অপরিচিত ফোন নম্বর থেকে একটা মেসেজ এলো, মৃত্যু অতি সন্নিকটে। রাগের মাত্রা আকাশচুম্বী হলো নাহারের। সে ফোন হাতে নিয়ে একটা নম্বরে কল দিল। রাফিদ, তোর সাহায্য দরকার, অনেক কিছু জানার আছে, আর সময় নেই, দেখা করতে হবে। কেটে গেল রাফিদের ঘুমু ঘুমু ভাব। ছটপট বিছানায় উঠে বসলো, ফোনের দিকে আরেকবার তাকালো। আজ কত বছর পর আবার সেই নম্বর থেকে কল এসেছে। রাফিদের সাথে ফোনে কথা বলার পর নাহার একটু স্বস্তি পেল, কিন্তু তার ভেতরের অস্থিরতা কমলো না। সে জানে রাফিদই হয়তো তাকে সাহায্য করতে পারবে, কারণ রাফিদ সবসময় তার পাশে ছিল। একটু সময় নিয়ে নাহার রাস্তায় বেরিয়ে পড়ে। চারপাশের আলো আঁধারি মিশে থাকা শহরের পথে সে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে। তার মনে হচ্ছে প্রতিটা পদক্ষেপের সাথে সাথে সে আরো কাছে চলে আসছে সেই সত্যর, যা এতদিন তার কাছে ধোঁয়াটে ছিল। রাফিদের সাথে দেখা হওয়ার জায়গায় পৌঁছে নাহার দেখে রাফিদ আগে এসে দাঁড়িয়ে আছে। রাফিদ তাকে দেখে এগিয়ে আসে। অগোছালো রাফিদ, বোঝাই যাচ্ছে সদ্য ঘুম থেকে উঠে চলে এসেছে। নাহারের গলায় স্ক্রাব বাঁধা, ফলস্বরূপ ব্যান্ডেজ দেখার কোনো উপায় নেই। কথা বলতে কষ্ট হলেও সে প্রকাশ করেনি। কি হয়েছে নাহার, এভাবে কেন ডেকে পাঠালি? নাহার গভীর শ্বাস নিয়ে রাফিদের দিকে তাকায়। রাফিদ, আমার জীবনে যা ঘটেছে তুই তো জানিস, আমি কাউকেই বিশ্বাস করতে পারছি না। আর আমার মনে হচ্ছে কোনো এক অজানা শত্রু আমার পেছনে লেগেছে, কিন্তু আমি জানি না কে সে। রাফিদ কিছুক্ষণ নীরব থাকে, তারপর নাহারের কাঁধে হাত রাখে। না, তুই জানিস তুই দুর্বল না, তাহলে নিজেকে কেন দুর্বল প্রকাশ করছিস? নাহার একটু চুপ থেকে বলল, ঝামেলাগুলো আরো জটিল রূপ নিচ্ছে, ঘিরে রেখেছে আমাকে চারপাশ থেকে। রাফিদ মাথা নাড়িয়ে বলল, আমি সবসময় তোর পাশে আছি। কিছুটা সময় কাটালো নাহার রাফিদের সাথে। নিজেকে হালকা লাগছে। নাহার রাফিদের সাথে দেখা করে বাড়ি ফিরতে গিয়ে অদ্ভুত এক অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পড়ল। চারপাশের অন্ধকার যেন তাকে গ্রাস করতে চাইছে। আদ্রিতের উপর সন্দেহ করা ভুল মনে হচ্ছে তার। নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে। নাহারের চলে যাওয়ার পর রাফিদ সেখানেই বসে থাকলো। অজানা ভয়ে সেও আতঙ্কিত। দূরে দাঁড়ানো রাফিয়া সকাল সকাল ভাইকে এত তাড়াহুড়ো করে বের হতে দেখেই পিছু নিয়েছে সে। রাফিদকে একটা মেয়ের সাথে দেখে ভেবে নিল এই মেয়ে ভাইয়ের প্রেমিকা। মুচকে এসে সে বাড়ির দিকে রওনা দিল। ভাইয়ের সাথে মেয়েটার বিয়ে দেওয়ার ভাবনাও মনে এসে গেছে তার। বাসায় ফেরার পর দরজার সামনে এসে থমকে দাঁড়ালো নাহার। দরজা সামান্য খোলা, আর ভেতর থেকে অস্বাভাবিক একটা নীরবতা আসছে। সে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের বাতি জ্বলছে, কিন্তু কেউ নেই। সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে কিছু একটা অস্বাভাবিক ঠেকছে তার মনে পড়লো দাদি তো বাড়িতে থাকার কথা ছিল। দাদি কোথায় গেল? তড়িঘড়ি করে ঘরের দরজা জানালা পরীক্ষা করলো নাহার। কিছুই অস্বাভাবিক নয়, কিন্তু হঠাৎ একটা কাগজের টুকরো তার চোখে পড়লো, টেবিলের উপরই রাখা। তাড়াতাড়ি কাগজটা তুলে নিল সে। তাতে লেখা ছিল, ফিরেছি আমি। নাহারের মাথার মধ্যে যেন বাজ পড়ল। সে জানে এই নোট কোনো সাধারণ হুমকি নয়। এবার তাকে আসলে ভয়ঙ্কর কোনো কিছুর মুখোমুখি হতে হবে। কিন্তু কি করবে সে? হেলেনা বেগমকে বারবার ফোন করছে নাহার, কিন্তু কল ধরছে না। এক পর্যায়ে মনে পড়ল নিশ্চয়ই সিনুকে নিয়ে স্কুলে গেছে। নাহার এবার নিজের ভেতরটা শক্ত করে ফেলল। গভীর রাতের অন্ধকারে চারপাশ শান্ত শূন্যতা, আকাশে মৃদু চাঁদের আলো যা অন্ধকারকে রহস্যময়ী করে তুলেছে। দূর থেকে পাখির ডাক ভেসে আসছে, যেন রাতে নতুন জীবন আনছে। পুরনো গাছের ছায়া পাতার ফিসফিসে গল্প বলে। শহরের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে,
আর রাস্তাগুলো জনশূন্য হয়ে পড়ছে। গভীর রাতে নিস্তব্ধতা, এ যেন এক অন্তহীন যাত্রা, যেখানে চিন্তায় ডুবে থাকা মনে হচ্ছে আর অন্ধকারে অপেক্ষা করছে অজানা কিছু। নাহার ফোন হাতে নিয়ে বারবার টাইপ করছে মেসেজ, আবার ডিলিট করছে। অবশেষে আদ্রিতের নাম্বারে মেসেজটা দিয়েই দিল। ফোন বন্ধ করে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল। বারান্দায় আকাশ পানেই চেয়ে আছে আদ্রিত, চোখে একরাশ শূন্যতা, অশান্ত মন। হাতের মুঠোয় থাকা ফোনটা ভাইব্রেট করে ওঠে। সম্পূর্ণরূপে ইগনোর করলো আদ্রিত। বেশ খানিকক্ষণ কেটে যাওয়ার পর কি মনে করে ফোনটা চেক করলো। মুহূর্তেই শান্ত হয়ে এলো অশান্ত মন, হাসি ফুটলো মুখে। প্রেয়সীর নাম্বার থেকে গুটি গুটি কয়েকটা অক্ষরে মেসেজ এসেছে। সরি মিস্টার মাহমুদ। এটুকুই যেন শান্ত করলো আদ্রিতকে। মাঝে কয়েকটা দিন পেরিয়েছে, সকলেই নিজ জীবনে স্বাভাবিক। নাহারের ক্ষতগুলো শুকিয়ে গেছে, কিন্তু বিশ্রী রকমের দাগ হয়ে গেছে। ফলস্বরূপ সবসময় গলায় স্ক্রাব থাকে। অজানা আতঙ্কে মন সবসময় অস্থির হয়ে থাকে। নিজেকে চিনতে অসুবিধা হয় নাহারের। সেটা এমন নয়, দূরে কোথাও চাকরির খোঁজ করছে, শহর ছেড়ে চলে যাওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে সে। তবে সমস্ত কিছু নিজের মাঝেই রেখেছে। বাড়িতে কেউ জানে না তার মনোভাব। এই কয়েকদিনে আদ্রিতের অনুপস্থিতি তাকে বেশভাবে নাড়িয়ে তুলেছে। সেদিনের পর আর আদ্রিতকে দেখতে পায়নি। প্রথম প্রথম খুশি হলেও এখন কেমন যেন খারাপ লাগা কাজ করে। ভাবতে চায় না সে। টিউশনের উদ্দেশ্যে বেরোবে, সিনুকেও তৈরি করে নিয়েছে, স্কুলে দিয়ে যাবে। গলি পার হতে চেনা কেউ নজরে এলো তার। রাস্তার ওপাশে জুনায়েদ সাহেব। সেদিনের পর আর দেখা হয়নি ওনার সাথে। খোঁজ নিয়েছিল নাহার, সুস্থ আছে শুনে আর মাথা ঘামায়নি। নাহার যেন তাকে দেখেও দেখলো না। সিনুকে নিয়ে চলে গেল। মুখ বাংলার 5 হয়ে গেল জুনায়েদ সাহেবের। চোখ ছোট ছোট করেই তিনি পিছু নিলেন নাহারদের। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 20 মিনিট। কোনোদিন পায়ে হেঁটে যায়, আর কোনোদিন অতিরিক্ত তাড়া থাকলে রিক্সা। সিনুকে স্কুলের ভেতর ঢুকিয়ে দিয়ে নাহার এগোতেই যাবে, তখনই নজরে এলো জুনায়েদ সাহেব দাঁড়িয়ে কার সাথে যেন তর্ক করছে। চোখ বড় বড় হয়ে গেল নাহারের। তার মানে তার পিছু করছিল এ লোক। জুনায়েদ সাহেবের দিকে এগিয়ে গেল সে। এক লোকের সাথে তর্ক করছেন তিনি। সামনের লোকটিও কম কেসে। দুজনই এমনভাবে ঝগড়া করছে যেন পাড়ার 2 প্রতিবেশী মহিলার ঝগড়া লেগেছে। মানুষ জমা হতে শুরু করেছে। নাহার খানিক দাঁড়িয়ে শুনলো। আমি বললাম না আপনাকে ইচ্ছাকৃত ধাক্কা দেইনি। মিথ্যা কেন বলছেন মশাই? আপনি ইচ্ছাকৃত ধাক্কা দিলেন, না হলে হঠাৎ করে আমার সামনে এসে আপনার দিকে কোনো পরিবর্তন হলো? লোকটা এতক্ষণ গালাবাজি করলেও এবার জুনায়েদ সাহেবের কথায় হকচকিয়ে গেল। নিজেকে বাঁচাতে আরো জোরেই গলাবাজি করলো। নাহার দেখলো পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। মানুষজন জায়গাটা ভর্তি হয়ে গেছে। এক পর্যায়ে লোকটা জুনায়েদ সাহেবের দিকে তেড়ে আসলেন। নাহার গিয়ে তার সামনে দাঁড়ালো। মুখে মুচকি হাসি তার। লোকটা ভড়কে গেল। জুনায়েদ সাহেব খুশি হলেন। আঙ্কেল দেখুন তো আপনার পকেটে ওয়ালেট আছে কিনা। হাসতে হাসতে জুনায়েদ সাহেবকে বলল নাহার। জুনায়েদ সাহেব নাহারের কথার মানে ভালোভাবে ঠাউর করতে না পারলেও পকেটে ঢুকালেন। আশ্চর্য হয়ে গেলেন তিনি। নেই ওয়ালেট তো নেই। নাহারের দিকে তাকাতে আরো জোরে হেসে ফেললো নাহার। ইশারা করলো লোকটির পকেটের দিকে। কয়েক সেকেন্ড সময় লাগলো না জুনায়েদ সাহেবের বুঝতে লোকটা পকেট মেরেছে তার। ইস, হবু বৌমার সামনে এমন পরিস্থিতি। দাঁতে দাঁত চেপে লোকটার পকেট থেকে ওয়ালেটটা নিয়ে নিল নাহার। আশেপাশের মানুষজনের হাতে লোকটাকে ছেড়ে দিল। জুনায়েদ সাহেবের হাতে ওয়ালেটটা ধরিয়ে দিয়ে বলল, নিজের জিনিসের খেয়াল রাখতে শিখুন। হাঁটা ধরল সে। পিছে পিছে জুনায়েদ সাহেবও গেল। কিছু দূর যাওয়ার পর বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল নাহার। গরমে ঘেমে নিয়ে একাকার। কি যেন ভেবে সে রেস্টুরেন্টটায় ঢুকলো নাহার। বসলো। জুনায়েদ সাহেব হাসি মুখে সামনে বসলেন। তিনি যেন বুঝতে পেরেছেন নাহার তার জন্যই রেস্টুরেন্টে ঢুকেছে। ব্যাগ থেকে টিস্যু বের করে জুনায়েদ সাহেবের দিকে এগিয়ে দিল। জুনায়েদ সাহেব নাহারের দেওয়া টিস্যু দিয়ে মুখ মুছে নিতে নিতে মৃদু হেসে বললেন, তোমার মতো সাহসী মেয়ে আজকাল খুব কম দেখা যায়। নাহার কিচ্ছু বলল না, চুপচাপ সামনে তাকিয়ে রইল। মাথার মধ্যে নানা রকম ভাবনা খেলা করছে তার। অর্ডার দিতে গিয়ে নাহার কিছুক্ষণ দ্বিধায় পড়ল। জুনায়েদ সাহেব তা দেখে বলেন, কি নেবে? আজ কিন্তু আমি বিল দিচ্ছি। নাহার একটু কৌতুকের হাসি দিয়ে বল, নিজের বিল আমি নিজেই দিতে পারি। কথাটা বলে সে একটা সাধারণ খাবারের অর্ডার দিল, সাথে জুনায়েদ সাহেবের জন্য। জুনায়েদ সাহেব বেশি কিছুক্ষণ চুপ করে রইলেন। তুমি নিজেকে অনেক একা করে ফেলেছো, এটা ভালো নয় নাহার।
আমি জানি তুমি এখনো সব কিছু ভালো পড়াতে চাইছো। নাহারের মুখে এক মুহূর্তের জন্য ছায়া নেমে এলো। পালানোর তো কারণ আছে। মৃদু স্বরে বলল সে। কারণ যাই হোক তুমি এখানে একা লড়ছো, তোমার একা থাকা উচিত নয় নাহার। আর আমিও সেদিনের পর থেকে ঠিক বুঝতে পারছি না কিভাবে তোমার সাথে কথা বলবো, কিন্তু একবার তুমি আমার দিকে ভরসা রাখো। নাহার তার দিকে তাকালো, চোখের মধ্যে বিশ্বাসের আভাস। আপনি ঠিক কি বলতে চাইছেন আঙ্কেল? জুনায়েদ সাহেব একটু হেসে বললেন। আমার ছেলেকে বিয়ে করে আমাকে উদ্ধার করো। নাহার কিচ্ছু বলল না। জুনায়েদ সাহেবের রসিকতার এই সময় তার সামান্য হলেও ভালো লাগছে। ভাব জমে গেছে নিজেদের মধ্যে, কিন্তু সম্পর্ক এখনো সাপে নেউলে। আজ কি বাবা ছেলে প্ল্যান করে নাহারের সাথে দেখা করছে? আদ্রিকৃত্যকে দেখে সেই প্রশ্নই মাথায় এলো নাহারের। সকালে জুনায়েদ সাহেবের সাথে দেখা হলো, এখন বিকেলে আদ্রিত। ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটে উঠল নাহারের, কিন্তু মুখ জুড়ে বিরক্ত দেখানোর চেষ্টা। নাহারের ঠিক সামনেই গাড়িতে আদ্রিত নাহারকে উঠতে বলল। নাহার দ্বিমত করলো না। গাড়িতে উঠে বসার পর নাহার কিছুক্ষণ চুপ করে রইল। আদ্রিতের দিকে একবারও তাকায়নি, তবে তার ভেতরটায় কেমন যেন অস্থিরতা কাজ করছিল। নাহারের হঠাৎ মনে হলো সে এক ভিন্ন পৃথিবীতে চলে এসেছে। গাড়ির ভেতরটা নীরবতায় মোড়ানো। আদ্রিত আজ অস্বাভাবিক রকমের চুপচাপ। নাহার এক সময় নিজেই নীরবতা ভাঙল। এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আদ্রিত হালকা একটা দীর্ঘশ্বাস ফেলল। তোমার পালানোর জায়গা নেই নাহার। তুমি আবারও সবকিছু ছেড়ে দূরে যেতে চাইছো? আর কত পোড়াবে? নাহার চুপ করে রইল। আদ্রিতের গলার স্বর অসহায়ত্ব, যা নাহারকে কিছুটা অসহায় বোধ করছিল। গাড়ির গতি একটু বাড়লো। নিঝুম রাস্তা। আদ্রিত নাহারের দিকে না তাকিয়েই বলল, তুমি যদি আজ আমাকে সবকিছু বলতে না চাও, আমি বাধ্য করব না, আমি অপেক্ষা করব। নাহার অবাক হলো। আদ্রিতের এই শান্ত ধীর স্বভাবটা আজ নতুন করে ধরা পড়লো তার কাছে। সে জানতো না আদ্রিত এভাবে তার চিন্তায় গভীরে পৌঁছে গেছে। নাহার চুপ করে রইল। আদ্রিতের কথাগুলো তার মনের ভেতর ধাক্কা দিচ্ছিল, কিন্তু সে বাইরে থেকে কিছু বুঝতে দিল না। গাড়ি ধীরে ধীরে শহরের সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছিল। নাহার জানলার বাইরেই তাকিয়ে দেখতে লাগলো দ্রুত বদলে যাওয়া দৃশ্যগুলো। রাস্তার লাইট, দোকানপাট সব পেছনে ফেলে চলে যাচ্ছে, যেন তার নিজের জীবন থেকে অনেক কিছু পিছিয়ে যাচ্ছে। আদ্রিত কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি তোমার অনেক প্রশ্ন আছে, কিন্তু কখনো ভেবেছো এই পালানোটা আসলেই কি তোমার জন্য ভালো? একা থাকলে শুধু কষ্টগুলোই বাড়বে। নাহার এবার মুখ ফিরিয়ে আদ্রিতের দিকে তাকালো, একটু রুক্ষভাবেই বলল, আমি আপনাকে বিশ্বাস করি না মিস্টার মাহমুদ। আদ্রিত অস্থির দৃষ্টিতে নাহারের দিকে তাকিয়ে থাকলো। তার কণ্ঠ একেবারে নরম। একটা ভুলের শাস্তি আর কত দিবে? নাহার কিছুক্ষণ চুপ থেকে গভীর একটা শ্বাস নিল। আমি আর কাউকে বিশ্বাস করতে চাই না মিস্টার মাহমুদ। নিজের ছায়াকেও বিশ্বাস করতে ভয় করে। গাড়ির হালকা ঝাঁকুনিতে নাহার নিজেকে সামলে নিয়ে আবার জানলার বাইরে তাকালো। আদ্রিত শান্ত কণ্ঠে বলল, তুমি কি আমাকে বুঝতে পারছো না, নাকি বোঝার চেষ্টা করছো না? নাহার কোনো প্রতিক্রিয়া দেখালো না। ভেতরের সমস্ত অনুভূতি মুছে গেছে, কিন্তু তার চোয়াল শক্ত ছিল। চোখে মুখে অবিশ্বাস আর অবজ্ঞার ছাপ। আদ্রিত একটু বিরক্ত হলেও নিজেকে সংযত রেখে বলল, একটা সুযোগ কি দেওয়া যায় না? কণ্ঠে আকুলতা। নাহার ধীরে ধীরে বলল, আবার বিশ্বাস ভাঙার জন্য? আদ্রিত গাড়ি চালানোতে মন দিল। নাহারের কথাগুলো ভেতরে ক্ষত বিক্ষত করছে তাকে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নাহার হঠাৎ জিজ্ঞেস করলো। একটা নির্জন জায়গায়, যেখানে একটু শান্তির দেখা মিলবে। গাড়ি এবার শহরের বাইরে একটা নিরিবিলি রাস্তা ধরে এগিয়ে চলল। চারপাশে ধীরে ধীরে সবুজের রাজ্য, দূর থেকে পাহাড়ের রেখা দেখা যাচ্ছিল। নাহার চুপচাপ জানলার বাইরেই তাকিয়ে থাকলো। তার ভেতরে অস্বস্তি বোধ হচ্ছে। কিছুক্ষণ পর আদ্রিত গাড়ি থামালো একটা ছোট্ট লেকের পাশে। জায়গাটা খুবই নির্জন, শান্ত। পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। নাহার ধীরে ধীরে গাড়ি থেকে নেমে চারপাশে তাকালো। এক পাশে পানি, আরেক পাশে ঘন গাছের সারি। শহরের কোলাহল থেকে অনেক দূরে। এভাবে নিজেকে পেয়ে তার মনে কেমন যেন শান্তি এলো। আদ্রিত গাড়ির দরজা বন্ধ করে নাহারের পাশে এসে দাঁড়ালো।
নাহার কিছুক্ষণ স্থির হয়ে বসে চারপাশের পরিবেশের নীরবতা অনুভব করলো। হালকা বাতাসে গাছের পাতাগুলো মৃদু শব্দ করছে, আর লেকের পানি শান্তভাবে চিকচিক করছে। তার মনে হচ্ছে সমস্ত ক্লান্তি এক নিমিষে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। কিছু বলার আগে আদ্রিত ধীর পায়ে একটু দূরে এসে দাঁড়ালো। তার চেহারায় প্রশান্তির ছাপ। এখানে কেন আনলেন আমাকে? নাহার একটু বিরক্ত নিয়ে জিজ্ঞেস করলো। তোমার মনে আছে এই লেকের কথা? নাহার বলল না কিছু। এখন তারা শহরের বাইরে। চোখ বন্ধ করলো আদ্রিত। ভার্সিটি পড়ুয়া একটা মেয়ে ব্যাগ ঘাড়ে হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে স্নিগ্ধতা। সদ্য ফোটা কোনো ফুল। মেয়েটার ভার্সিটির শেষ দিন ছিল। এখানে ঠিক এই সময় তাকে নিজের মনের কথা জানিয়েছিল মেয়েটি, কিন্তু শূন্য হাতে ফিরতে হয়েছে। সে রিজেক্ট করেছিল মেয়েটাকে। আজ সেই মেয়ের পেছনেই পাগলের মতো ঘুরছে। কি অদ্ভুত! মেয়েটা জানতেই পারেনি রিজেক্ট করার কারণ। মনে একাকার সমান অভিমান নিয়ে তাকেও ফিরিয়ে দিচ্ছে প্রতি পদে পদে একইভাবে। আপনি সবকিছু ঠিক করতে পারবেন, ফিরিয়ে দিতে পারবেন পুরনো আমিকে? নাহারের প্রশ্নে থমকালো আদ্রিত। সবকিছু হয়তো না, তবে তোমার পাশে থাকতে পারবো যদি তুমি সেটা চাও। আদ্রিতের কণ্ঠে দৃঢ়তা। নাহার চুপ করে রইল। সে জানতো না আদ্রিতের এই কথাগুলো তাকে কেন স্বস্তি এনে দিচ্ছে, কিন্তু তার ভেতরে সেই পুরনো ভয়, অবিশ্বাস আবারও মাথাচাড়া দিচ্ছে। আমি জানি না মিস্টার মাহমুদ। নাহার অবশেষে ধীরে ধীরে বলল, আমি সত্যিই জানি না। তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য যতটা সময় লাগবে আমি অপেক্ষা করতে রাজি আছি। আদ্রিত চোখ সরিয়ে লেকের দিকে তাকিয়ে বলল, তুমি যদি পালাতে চাও আমি বাধা দেব না, কিন্তু আমি চাই তুমি একটু স্থির হও। একটা সুযোগ দাও। নাহার এবার কোনো উত্তর দিল না, শুধু লেকের পানির দিকে তাকিয়ে রইল। হঠাৎ করেই সে অনুভব করলো তার জীবনটাও যেন এই পানির মতো, মাঝে মাঝে শান্ত, মাঝে মাঝে ঢেউয়ের ভরা। তার মনের ভেতরে একটা লড়াই চলছিল। একদিকে সে আদ্রিত্রের কথাগুলোকে গুরুত্ব দিতে চায়, অন্যদিকে সে আবারও বিশ্বাস করতে ভয় পাচ্ছে। এই দ্বিধা তাকে আরো ক্লান্ত করে তুলেছে। আপনি কি ভেবেছেন ওই সব কিছুর পরে আমি আবারও আপনাকে আগের মতো ভালোবাসতে পারবো? নার হঠাৎ প্রশ্ন করলো, তার কণ্ঠে একটা কষ্টের ছোঁয়া। আদ্রিত একটু নীরব হয়ে রইল, তারপর গভীর শ্বাস নিয়ে বলল, আমি জানি আমার ভুলগুলো তোমাকে অনেক আঘাত দিয়েছে। আমি সেই আঘাত মুছতে পারবো কিনা জানি না, কিন্তু আমি চাই তুমি আমাকে আরেকটা সুযোগ দাও মেয়ে। নাহার মৃদু হাসল। সুযোগ? আপনি কি জানেন আপনার ভুলগুলো আমার জীবনটা পাল্টে দিয়েছে? আমি আর সেই মানুষটা নেই যে আপনাকে ভালোবাসেছিল। আদ্রিত মাথা নিচু করলো। কথাগুলো তার ভেতরে গভীরভাবে বিঁধে গেছে। সে ধীরে ধীরে বলল, আমি জানি তুমি বদলে গেছো। আমি বুঝতে পারি সেই পুরনো বিশ্বাস আর নেই, কিন্তু আমি চাই তুমি অন্তত এটা জানো যে আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো। চমকে আদ্রিতের দিকে ফিরল নাহার। আগেও ভালোবাসতো? তাহলে রিজেক্ট কেন করেছিল? প্রশ্ন করেই ফেলল। আগেও ভালোবাসতেন? আদ্রিত আর কিচ্ছু বলল না। সে শুধু নাহারের পাশে এসে দাঁড়িয়ে রইল। তার চোখ লেকের পানির দিকে নিবদ্ধ। কেউ কিছু বলতে পারছে না, অথচ সব কথা যেন তাদের চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। নাহার হঠাৎ দাঁড়িয়ে পড়ল। আদ্রিত অবাক হয়ে তার দিকেই দেখল। নাহার ধীরে ধীরে বলল, দিলাম সুযোগ। মুচকি এসে গাড়ির দিকে চলে গেল নাহার। সন্ধে হয়ে এসেছে। নাহারের এই আকস্মিক কথা আদ্রিতের হৃদয়ে তোলপাড় শুরু করলো। বিস্মিত। নার যে সোজাসুজি তাকে ভালোবাসার সুযোগ দিচ্ছে তা ভাবতেই তার হৃদস্পন্দন বেড়ে গেল। সন্ধ্যের নরম আলো, বাতাসের স্নিগ্ধতা সবকিছুই যেন তার অনুভূতিকে উজ্জীবিত করছিল। নাহারের দিকে তাকিয়ে সে অনুভব করলো তার হৃদয়ের গভীরতম অনুভূতিগুলো এখন প্রকাশের অপেক্ষায়। আদ্রিত চিৎকার করে ডাকলো, প্রেয়সী। রাফিয়াত হাসি মুখে বাড়ির ভেতরে ঢুকলো। এতদিন তার মাথায় প্রশ্ন ছিল মেয়েটাকে, ভাইয়ের এতদিনের গোপন প্রেমিকা, কখনো তাকে কিছু বলল না। আজ সে নাহারের সব ডিটেলসই নিয়ে এসেছে। বাড়িতে ঢুকে প্রথমে সেরে মাকে খুঁজে বের করলো। মা, তোমাকে একটা কথা বলতে হবে। ফলে রাফিয়াত মায়ের পাশেই বসলো। রুবানা বেগম একটু অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। কি ব্যাপার, তুই এত উত্তেজিত কেন? রাফিয়াত হেসে বলল,
ভাইয়ের জন্য ভালো একটা খবর আছে, তার জন্য একটা মেয়ে পছন্দ হয়ে গেছে। মা তৎক্ষণাৎ চিন্তিত হয়ে উঠলেন। কি বলছিস তুই? কয়দিন আগে সকালে ভাইকে একটা মেয়ের সাথে দেখেছি, মনে হয়েছিল ভাইয়ের প্রেমিক। খোঁজ খবর নিলাম। রুবানা বেগম ভ্রুকুচকে রাফিয়াদের কথা শুনছিলেন, কিন্তু পুরো ব্যাপারটা তার কাছে পরিষ্কার হচ্ছিল না। মেয়েটা কে? রাফিয়াত কাজ ঝাঁকিয়ে বলল, নাম নাহার, বাবা মা নেই, এই ভাই আর দাদা দাদির কাছে বড় হয়েছে। রুবানা বেগম চিন্তিত মুখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। রাফিদ কিছু বলেছে? না মা, কিছু বলেনি, তবে তুমি একটু খোঁজ নাও। আমার মনে হয় মেয়েটার সাথে ভাইয়ের সম্পর্কটা আরো সিরিয়াস হতে পারে। রুবানা বেগম মাথা নাড়ালেন, কিন্তু তার মন অশান্তিতে ভরে গেল। রাফিয়া জানে কারণ, কোনো এক মেয়ের কারণেই বিদেশ পাড়ি দিয়েছিল তার ভাই। এখন সে চায় ভাইকে বিয়ে দিয়ে দেশে আটকে ফেলতে। অন্ধকার ঘরটি একেবারে নিস্তব্ধ, চারপাশে কেবল কিছু মোমবাতির আলো, যা রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে। ঘরটির দেয়ালগুলো কালো রঙে আবৃত, আর এক কোণে পুরনো বইয়ের স্তূপ পড়ে রয়েছে। ঘরের মাঝখানে একটা বড় টেবিলের সামনেই বসে আছে একজন পুরুষ। তার চেহারা অন্ধকারের মধ্যে ডুবে, কিন্তু তার চোখ দুটো উজ্জ্বল। সে এক হাতে একটা ছবি ধরে আছে। ছবিতে একজন মেয়ের হাস্যময় মুখ, যেন জীবনেও সৌন্দর্যের সমাহার। তার চোখের চাহনি সেই ছবির গভীরে কিছু খুঁজছে, কিন্তু কিছু কষ্টকর স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। তুমি তো ভাবতেই পারোনি যে আমি ওনার পেছনে আছি। লোকটি নিচু স্বরে নিজেকে বলল, তোমার এই হাসি, তোমার এই মুখ, সব কিছুতেই তুমি প্রতারণা করেছো। তোমার মনে আছে? সে প্রশ্ন করল। তুমি আমাকে রিজেক্ট করেছিলে। তুমি ভাবতে পারোনি যে আমি ফিরে আসব। এখন সময় এসেছে তোমাকে শাস্তি দেওয়ার। ছবির দিকে তাকিয়ে টেবিলের উপর ছবিটি রেখে উঠে দাঁড়ালো। তার গায়ে কালো কোট। আমি তোমার সব কিছু ছিনিয়ে নিব। তুমি জানো না আমি কি করতে পারি। মুখে হাসি ফুটে উঠল। ঘরের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে গেল। কিছুক্ষণের জন্য ঘরটি নিস্তব্ধ ছিল, কেবল একটা শব্দই ভেসে আসছিল, মোমবাতির ফ্রেমের আগুনের ছটফট। এরপর সে টেবিলের উপর থেকে ছবিটি উঠিয়ে নিল। তুমি এবার পালাতে পারবে না। গভীর রাত। নাহার মনে মনে ভাবছে ঠিক কি করে ফেললো সে। ওই লোকটা তো একসময় তার সমস্ত আশা ভেঙে দিয়েছিল, এখন আবার কেন তাকে সুযোগ দিল সে? বিছানা থেকে উঠে জানলার বাইরে তাকিয়ে রইল নাহার। গভীর রাতের জ্যোৎস্নার আলোয় চারপাশের দৃশ্য যেন একটু মায়াময় লাগছে, কিন্তু নাহারের মনের ভেতরে চলতে থাকা দ্বিধা সেই মায়া দূর করে দিচ্ছে। হাতে থাকা ফোনটা বেজে উঠল। তার ঠোঁটের কোণে এক চিলতেই হাসি দেখা গেল, যেন জানতো রিসিভ করলো নাহার। আদৃত মৃদু হেসে বলল, কি ভাবছো? আমাকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত কি পাল্টে ফেলেছো? নাহার ভ্রুকুচকে ফোনের দিকে তাকালো। আপনি মনে করেন আমি এত সহজে সিদ্ধান্ত পাল্টে ফেলবো? তুমি তো ঠিক এমনই, যে যখন তখন মনে করতে পারো তুমি ভুল করেছো। নাহার একটু রাগের সাথে বলল, আপনি কি বলতে চাইছেন আমি কোনো ভুল করেছি? আরে না, আমি বলছি তুমি অনেক বেশি ভাবো। অত চিন্তা করো না। তুমি আমাকে সুযোগ দিয়েছো, তাই না? তাহলে দেখা যাক আমি কি করতে পারি। নাহার চোখ ছোট্ট করে বলল, আমাকে নিয়ে বেশি কথা বলবেন না। ভুলে যাবেন না আমি আপনাকে মাত্র সুযোগ দিয়েছি যাচাই করতে। আদৃত মুচকি হেসে বলল, ঠিক আছে মিস, যাচাই করতি, দেখি কতটা যাচাই করতে পারো। আপনি খুব স্মার্ট বনে গেছেন দেখি। নাহার ঠোঁট কামড়ে নিজের হাসি চাপানোর চেষ্টা করলো, কিন্তু চোখে মুচকি হাসি ছায়া ফুটে উঠল। আদৃত কপালে হাত ঠেকিয়ে বলল, আমি সবসময়ই স্মার্ট ছিলাম, তোমার নজরেই আসেনি। আহা, অহংকার করা শুরু হয়ে গেছে আবার। নাহার হেসে বলল, তবে আপনার এই অহংকার ভেঙে দিতে আমাকে খুব বেশি সময় লাগবে না। আমার অহংকার ভাঙাতে তুমি সফল হলে সেটা তো তোমারই সাফল্য, আমি তো শুধু অপেক্ষায় আছি। নাহার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎই হাসি থামিয়ে বলল, আপনি এত স্বাভাবিক থাকেন কিভাবে? আপনার মধ্যে এত কনফিডেন্স আসে কোথা থেকে? তোমার থেকে। আদৃত সোজাসুজি বলল। নাহার একটু থমকে গেল, তারপর মৃদু হাসলো। ধীরে ধীরে নাহারের ভেতরের অস্বস্তিগুলো কেটে যাচ্ছে, কিন্তু সেই পুরনো ক্ষত আর অভিমান এখনো তার মনের গভীরে রয়ে গেছে। নাহার জানলার কাছে গিয়ে বাইরের দৃশ্য দেখল।
সূর্যের প্রথম কিরণগুলো আকাশের রং বদলে দিচ্ছে। চারপাশে এক ভিন্ন ধরনের উচ্ছ্বাস ছড়াচ্ছে। আজকের দিনটা বিশেষ মনে হচ্ছে। না দ্রুত তৈরি হয়ে নিচ্ছে। আজকে তাদের প্রথম দেখা হওয়ার জায়গায় যেতে হবে। মনে মনে কল্পনা করছে আদ্রিত কেমন করতে পারে। সে কি সত্যিই তার হৃদয়ের ক্ষত সারিয়ে তুলবে? ফোনে আদ্রিতের মেসেজ এলো। তোমার জন্য অপেক্ষা করছি, আশা করি তুমি সময় মতো আসবে। তার মনের মধ্যে একরকম দ্বিধা আর উত্তেজনার মিশ্রণ চলছে। একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। নিজেকে সাহস দিতে দিতে সে বলল। ঘর থেকে বেরিয়ে মুখোমুখি হলো হেলেনা বেগমের। মুখে অস্থিরতা। কি হচ্ছে নাহার? এত সকালে কোথায় যাচ্ছিস? কিছু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। নাহার দ্রুতই উত্তর দিল। হেলেনা বেগম সন্দেহের চোখে তাকালেন, তারপর মুখ কালো করে বললেন, ড্রয়িং রুমে দেখ। ভ্রু কুচকে এলো নাহারের। দেখতে পেল রাফিদ, রাফিয়াদ এবং রুবানা বেগমকে। এনারা এত সকালে এখানে কি করছেন? নাহার প্রশ্ন করলো হেলেনা বেগমকে। তোর সাথে ওই বদমাইশটার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। মুখ একদম কালো করেই বললেন হেলেনা বেগম। কোনো কালেই তার রাফিদকে পছন্দ ছিল না। নাহারের সাথে মেশাও তিনি পছন্দ করতেন না। কপালে ভাঁজ পড়লো নাহারে। সে এগিয়ে গেল ড্রয়িং রুমে। তাদের সামনেই দাঁড়াতে দেখতে পেল রাফিদের কাচুমাচু মুখ। নাহারকে দেখে চমকালেন রুবানা বেগম। রাফিদের দিকে তাকালেন তিনি। রাফিদ দাঁত বের করে হাসল। তিনি একবার রাফিয়াদের দিকে তাকালেন। তার মুখ স্বাভাবিক। নাহারকে রাফিয়াদের বান্ধবী সূত্রে চেনেন তিনি। 2-3 বার দেখাও হয়েছিল। সালাম দিল নাহার, মুখ গম্ভীর। সোফায় বসল। রুবানা বেগম বললেন, কেমন আছো নাহার? তিনি খানিকটা অপ্রস্তুত। নাহারের দৃষ্টি এখনো রাফিদের দিকে। সে দৃষ্টি ঘুরিয়ে তাকালো রুবানা বেগমের দিকে। রুবানা বেগমকে অহংকারী মনে হয় নাহারের। সে জবাব দিল। কিছুক্ষণ নীরবতা। কেউ কোনো কথা বলছে না। রুবানা বেগম নাহারের দাদা দাদিকে খুঁজছেন। এই ভোরবেলা এখানে এসে আপনারা কি করছেন? নাহার প্রশ্ন করল। রুষ্ট হয় রাফাত। নাহারের শক্ত কণ্ঠে বুঝে ফেলে তাদের দেখে মোটেও খুশি হয়নি। নাহারের দাদির সাথে কথা বলে জানতে পেরেছে নাহার যা সিদ্ধান্ত নিবে তাই হবে। সেজন্য নিজের রাগ নিজের মাঝেই রাখলো রাফিয়াত। ভাইয়ের জন্য এতটুকু তাকে করতেই হবে। রাফিদের সাথে তোমার বিয়ের সম্বন্ধ? নাহারের ভ্রু কুচকে এলো। বিয়ের কথা? রুবানা বেগম একটু অস্বস্তিতে পড়ে গেলেন, কিন্তু মুখের হাসি ধরে রাখার চেষ্টা করলেন। তুমি তো জানো নাহার, আমরা অনেক দিন ধরে চাইছিলাম তোমার আর রাফিদের সম্পর্কটা আরো দৃঢ় হোক। কিন্তু আমি তো কখনো এমন কিছু ভাবিনি। নাহার ঠান্ডা গলায় বলল, আমার কাছে এটা হুট করে এসে পড়া একটা বিষয়। রাফিয়াত গম্ভীরভাবে বলল, আমরা তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছি নাহার। নাহার এক মুহূর্তও চুপ করে থাকলো। সে বুঝতে পারছিল তার উপর চাপ দেওয়া হচ্ছে। রুবানা বেগম অস্বস্তি কাটানোর চেষ্টা করলেন। নাহার, রাফিদ তোমাকে সম্মান করে। এখানে আসার আগে আমরা জানতামই না যে রাফিয়াত নিজের ভাইয়ের জন্য আমাকে সিলেক্ট করেছে। তুমিও আমাদের আগে থেকেই চেনো, তাহলে সম্পর্ক না কেন? নাহার ঠোঁট কামড়ে বসে রইল। তার চোখ রাফিদের দিকেই গেল, যে নীরবে তাকিয়ে আছে, যেন কিছু বলতে পারছে না। নাহার মনে মনে বিরক্ত হলো। রাফিদ কেন কিছু বলছে না? আপনাদের ইচ্ছা থাকতেই পারে, নাহার ধীরে বলল, কিন্তু আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে হলে আমি আরো ভাবতে চাই। এটা কোনো হুট করে নেওয়া সিদ্ধান্ত নয়। আর রাফিদের সাথে আমার ভালো বন্ধুত্বের সম্পর্ক, সেখানে অন্য কোনো সম্পর্ক গড়ার মানেই হয় না। রাফিয়াত মুখ শক্ত করে বসে রইল। আর রুবানা বেগম একটু রাগ চাপিয়ে বললেন, তুমি যা বলছো ভেবে বলছো? নাহার এবার একটু গলা স্বর উঁচু করে বললেন, হ্যাঁ। রুবানা বেগমের মুখ কালো হয়ে গেল। রাফিয়াত এবার ধৈর্য হারিয়ে ফেলে বলল, তুমি কি একদমই রাজি নাও নাহার? নাহার কিছুক্ষণ চুপ থেকে বলল, না, তাছাড়া আমার বিয়ে ঠিক হয়েছে। পরিবেশ শান্ত গুমট হয়ে গেল। রাফিয়াত রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিরক্ত নাহার। রাফিয়াতকে আপাদমস্তক ভালোভাবে চেনা তার। হয়তোবা রাফিয়াত এখনো তাকে মনে করতে পারেনি। রুবানা বেগমের অহংকার যেন ধুলোয় মিশিয়ে দিল নাহার। রুবানা বেগমের তাই মনে হচ্ছে। এদিকে রাফিদ একদমই নীরব। এনাদের দেখে তার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। তার অপছন্দের তালিকায় এনাদের নামও আছে।
ফলস্বরূপ নিজেকে নিয়ন্ত্রণ করা দায় হয়ে পড়ছে। রাফিদের দিকে অগ্নি চোখে দেখলো নাহার, মুখ কালো করে বেরিয়ে গেলেন তারা। নাহার সোফায় গা এলিয়ে দিল। হেলেনা বেগম আশ্চর্য হয়ে গেছে নাহারের শেষ কথাগুলো শুনে। বিয়ে ঠিক হয়েছে? তার মানে কি মন্ত্রীর বাড়ির বিয়ের প্রস্তাব অ্যাকসেপ্ট করেছে নাহার? হেলেনা বেগম উৎফুল্ল হলেন। নাহারকে কিছু বলার আগেই সে বেরিয়ে গেল। রিক্সার জন্য দাঁড়িয়ে আছে নাহার। কল্পনায় আদ্রিতের হাসি মাখা মুখ, সেই হাসি তার চিন্তাগুলোকে দূর করেছে। রিক্সায় উঠে বসে নাহার মনটাকে শান্ত করার চেষ্টা করলো। সবকিছু ঠিকঠাক হবে, নিজেকে বলল। যখন গন্তব্যের কাছে পৌঁছালো তখন হৃদয়টা দ্রুত চলছে। মনে হচ্ছে আজকের দিনটাই সবকিছু পাল্টে দিতে পারে। নাহার যখন শিশু পার্কে পৌঁছালো তখনই আদ্রিত তার দিকে তাকিয়েছিল। সাদা পাঞ্জাবি পরা, মুখে সবসময়ের মতো মাস্ক বিদ্যমান। আদ্রিত এগিয়ে এসে বলল, এটা সেই জায়গা যেখানে তোমাকে প্রথম দেখেছিলাম। সামনের রাস্তাটার দিকে ইশারা করে বলল, আচ্ছা। নাহার একেবারে মিষ্টি করে বলল। বাচ্চারা নাহারকে দেখে ঘিরে ফেললো। নাহার ব্যাগ থেকে চকলেট বের করলো। তারা সেগুলো নিয়ে খেলতে চলে গেল। বেঞ্চে দুজন পাশাপাশি বসলো, নীরবতা বিদ্যমান দুজনের মধ্যে। আমার অতীত জানার পরেও আমাকে এভাবে মেনে নিতে পারবেন? এই কয়েক বছরে যে সব কিছু পাল্টে গেছে আমার জীবনের। আমি বিশ্বাস করি আমাদের অতীতই আমাদের শক্তি দেয়। সে কারণেই আমরা পারি আমাদের কষ্টগুলোকে পিছনে ফেলে নতুন করে শুরু করতে। তোমার অতীত নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার, যেখানে তুমিটাই আমার। তাহলে আপনি আমার অতীত সম্পর্কে কিছু জানতে চান না? সে ধীরেই জিজ্ঞাসা করলো। আমি মনে করি প্রতিটি মানুষের জীবনে এক একটা গল্প থাকে। তোমার গল্পে যত কষ্ট থাকুক, তুমি সেটাকে সাহসিকতার সাথে পার করেছো, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদ্রিত তার চোখে চোখ রেখেই বলল, আমি সত্যিই জানি না আমি কি পারবো। মাঝে মাঝে মনে হয় আমার অতীত আমাকে পিছনে টেনে ধরছে। আদ্রিত মাথা নেড়ে বলল, যেদিন তুমি ভাববে তুমি পারবে, সেদিন তুমি সত্যিই পারবে। এমন সময় হঠাৎই একটা শিশুর চিৎকার তাদের দৃষ্টি ঘুরে গেল। ছোট্ট একটা ছেলে তার মায়ের হাত ধরে দৌড়াচ্ছিল। আদ্রিতের মুখে মিষ্টি হাসি ফুটে উঠল। দেখো শিশুদের আনন্দ কত সহজ, আমাদের থেকে তারা অনেক কিছু শিখতে পারে। হ্যাঁ, তারা সব সময় আনন্দের মধ্যে থাকে। নাহার বলল, তাদের মনে কোনো চাপ নেই, কেবল খেলা আর আনন্দ। সঠিক, আর তোমারও উচিত একটু হেসে নিতে। আদ্রিত মজার ছলে বলল, এখন থেকে শুরু করো। নাহার তার চোখ মিটমিট করেই হাসল। আমার কি হাসির কোনো অভাব পড়ছে? নিশ্চয়ই আছে। আদ্রিত মুখে হাসি নিয়েই বলল, জুনায়েদ সাহেব খুশিতে গদগদ হয়ে গেছেন। জুবায়ের সাহেবের কল পাওয়ার পর থেকে নাহার রাজি হয়েছে শুনেই তিনি যেন আকাশে উঠছেন। বেশ ভাবসাব নিয়েই নিচে নামলেন। ড্রয়িং রুমে আয়েশা বেগম তার পাশ ঘেঁষে বসলেন। বিরক্তিকর চাহনি আয়েশা বেগমের, মুখ বাঁকিয়ে বললেন, বুড়ো বয়সে যত সব আদিক্ষেতা, কি হয়েছে? জুনায়েদ সাহেবের খুশির জোয়ার তখনও থামেনি। নাহারের রাজি হওয়ার খবরটা তিনি জানালেন। আয়েশা বেগমের মুখেও খুশি দেখা গেল। জুনায়েদ সাহেব বললেন, আয়েশা, তুমি জানো নাহার কত ভালো মেয়ে? আয়েশা বেগম অবাক হয়ে গেলেন। সাপে নাউলে সম্পর্ক জুনায়েদ সাহেবের সাথে নাহারের, অথচ তিনি এখন প্রশংসা করছেন। আয়েশা বেগম সন্দেহহীন মিশ্রিত গলায় বললেন, নাহার কত ভালো মেয়ে সেটা তো আমি জানি, কিন্তু তোমার চোখে তার এত প্রশংসার কারণ কি? জুনায়েদ সাহেব শতান হয়ে দাঁড়িয়ে পড়লেন। তারপর বাঁকা হেসে বললেন, এবার তোমার ছেলেকে মজা বুঝাবো। আমি ওর বাপ, তবু আমাকে সব সময় দৌড়ের উপর রাখে। এবার দেখো কে দৌড়ের উপর থাকে। বুক ফুলিয়ে বললেন তিনি। আয়েশা বেগম জোরে জোরে হেসে ফেলেন। নাহার তো তোমাকে পাত্তাই দেয় না। চুপসে গেলেন জুনায়েদ সাহেব। আবারও ধপ করেই সোফায় বসলেন। জুনায়েদ সাহেব একটু হাসলেন। কে বলেছে? ও যা উপরে প্রকাশ করে সেটা সত্যি নয়। আয়েশা, তুমি তো জানো মেয়েরা কতটা জটিল। ওর ভিতরের অনুভূতি বুঝতে পারা খুবই কঠিন। নাহার হয়তো প্রকাশ্য আমাকে পাত্তা দেয় না, কিন্তু মনে মনে কী ভাবেছে তা কেউ জানে না। মেয়ের অভাব পূরণ করে দিয়েছে। আয়েশা বেগমের চোখে সন্দেহের আভা। তোমার এত আত্মবিশ্বাস কিভাবে? তুমি কি নিশ্চিত?
অবশ্যই। আয়েশা বেগম এবার সত্যিই বিস্মিত। আয়েশা বেগমের মুখে হাসি ফুটে উঠল। তাহলে এবার তুমি কি করছো? নাহারের সাথে যোগাযোগ বাড়াও, আলোচনা করো। নিশ্চয়ই, আগামীকাল আমি ওকে ফোন করব, কিছু না কিছু তো করতে হবে। জুনায়েদ সাহেবের মুখে আত্মবিশ্বাস ছিল। আয়েশা বেগম তখন আরো কিছু বলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু জুনায়েদ সাহেব বললেন, আচ্ছা, তুমি আমাকে কিছু খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। ঠিক আছে। আয়েশা বেগম উঠে রান্নাঘরের দিকে গেলেন। জুনায়েদ সাহেব তখন মনোযোগ দিলেন তার ফোনে। জুবায়ের সাহেবের ফোন নম্বর দেখতে দেখতে তিনি ভাবছিলেন, এক্ষুনি ফোন করে বিয়ের ব্যাপারটা কনফার্ম হবে নাকি আগে ছেলের সাথে আলোচনা করবে। রাগে গজগজ করছে রাফিয়াত। রুবানা বেগমের অবস্থা একই রকম। রাফিদ সোফার উপর পা তুলে তাদের কাণ্ড দেখছে। হাসার পর থেকে বারবার বুঝিয়েছে যে সে নাহারকে ভালোবাসে না, কিন্তু রাফিয়াত বুঝতে নারাজ। সে ভেবেই নিয়েছে রাফিদের সাথে নাহারের বিয়ে দিবেই। এতে করে যদি যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে মেরে ফেলতেও হয়, সে প্রস্তুত। রাফিদ এদের নাটক না দেখে নিজের ঘরে গেল। সম্পূর্ণরূপে ইগনোর করলো তাদের। তার মনে হচ্ছে একটাই চিন্তা, নাহারকে কিভাবে বুঝাবে যে সে জেনে বুঝে যায়নি। যদি জানতো ভাই তাকে নিয়ে নাহারকেই দেখতে যাবে, তাহলে হয়তো কোনোভাবেই যেত না সে। পার্কে নাহারদের পেছনেই তুহিন, সে অগ্নি চোখে দেখছে তাদের। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। নাহারকে চিনলেও সাথে থাকা লোকটাকে চিনতে পারছে না, কারণ লোকটি তো নিজেকে হাইড করে রেখেছে মাস্ক ক্যাপ দ্বারা। নাহারকে পার্কের দিকে আসতে দেখে পিছু নিয়েছিল সে। ফোন বের করে পরপর কয়েকটা ছবি তুলে নেয়। তুহিন ছবি তোলার পর গভীর মনোযোগে তাদের দিকেই তাকিয়ে রইল। নাহারের হাসি এবং আদ্রিতের সাথে খোশ মেজাজের কথোপকথন দেখে তার হৃদয়ে অসহ্য রাগ ঢেউ তুলতে লাগলো। এমন সময় নাহার আচমকাই মুঠোফোনে একটা মেসেজ পেল। স্ক্রিনে রাফিদ লেখা দেখে সে কিছুটা দোটানায় পড়ল। এখন কি রাফিদকে উত্তর দেওয়া উচিত? ভাবতে ভাবতেই তার মুখ একটু গম্ভীর হয়ে গেল। আদ্রিত তা লক্ষ্য করে বলল, কিছু সমস্যা আছে? না, কিছু নয়, সে উত্তর দিল। আদ্রিত মনে মনে বুঝতে পারলো কিছু একটা হচ্ছে। সাহস জোগাতে বলল, তুমি যদি কিছু বলতে চাও আমি শুনতে প্রস্তুত। নাহার এক মুহূর্তের জন্য চুপ করলো। তারপর সকালে সবকিছুই খুলে বলল, তবে এটা জানালো না কোন পরিবার থেকে প্রস্তাব এসেছে। আদ্রিত মনোযোগ দিয়ে সবটাই শুনলো। আপাতত মুখ চেপে আছে সে। হাসি চেপে রাখা দায় হয়ে পড়েছে। শেষমেশ হেসেই ফেললো। চোখ ছোট ছোট করে নাহারের দিকে তাকালো। নাহারও আদ্রিতের দিকে তাকালো। বেঞ্চের দু প্রান্তে দুজন বসে আছে, মাঝে 3 হাত সমান দূরত্ব হবে। এখানে হাসার কি হলো? আদ্রিত অতি দ্রুততার সাথে তাদের মধ্যকার দূরত্বটা কমিয়ে ফেললো। একদম নাহারের কাছে চলে এলো। হকচকিয়ে গেল নাহার। তুমি আমার প্রেয়সী। তোমার হাসি যেন সূর্যের আলো, আমার জীবনের অন্ধকারকে উজ্জ্বল করে। তোমার চোখের গভীরে আমি হারিয়ে যাই। মনে হয় যেন আমি একটি স্বপ্নের পৃথিবীতে প্রবেশ করছি। তুমি আমার জীবনের একমাত্র গান। তোমার সঙ্গেই আমার হৃদয়ের প্রতিটি সুর বাজে। যখন তুমি পাশে থাকো তখন সময় যেন থমকে যায়। সব কিছু দোলা খায় তোমার প্রেমে। তোমার হাতের ছোঁয়ায় মনে হয় আমি সব দুঃখ ভুলে গেছি। আমি চাই তুমি আমার পাশে থাকো, যেন আমাদের ভালোবাসার গল্পটি কখনো শেষ না হয়। তোমার সাথে প্রতিটি মুহূর্ত যেন এক নতুন রূপকথা, যেখানে আমরা দুজনেই মূল চরিত্র। তুমি যখন কাছে আসো তখন সমস্ত পৃথিবী যেন ম্লান হয়ে যায়। আমি তোমার সাথে কাটানো প্রতিটি সেকেন্ডকে চিরকাল ধরে রাখতে চাই। তোমার প্রতিটি কথায় যে মিষ্টি সুর বাজে তা আমাকে আরও গভীরভাবে তোমার দিকে আকৃষ্ট করে। শরীফা বেগম যখন নাহারের পায়ের সামনে বসে আছে তখনই নাহার প্রতিক্রিয়াহীন। শরীফা বেগমের কষ্টও থাকে, একটুও নিজের সিদ্ধান্ত থেকে নড়াতে পারেনি। ক্ষিপ্ত জুবায়ের সাহেব মেয়ের দিকে অগ্নি চোখে তাকিয়ে আছেন। তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে, জামিনে বাইরে ছিল সে। এরই মধ্যে তার নামে এসিড নিক্ষেপের মামলা করা হয়েছে প্রমাণ সহ, যার সবটাই নাহার নিজ হাতে করেছে। এখন তারা শরীফা বেগমের বাড়িতেই। তুহিনের বাবা কাজের সূত্রে বাইরে থাকেন। তিনি জানলেও হয়তো ছেলের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাতেন না। ছেলের বিষয়ে তিনি বরাবরই উদাসীন। তুহিনকে নজরে পড়েছিল নাহারের, পিছু সে এসেছিল। সমস্ত প্রমাণ কালেক্ট করা হয়েছে তুহিনের ঘর থেকে। তৎক্ষণাৎ পুলিশকে ইনফর্ম করেছে। নাহার উঠে যেতে চাইল কিন্তু পারল না।
আয়েশা বেগম কাঁদতে কাঁদতেই ধরে ফেললো তাকে। তোকে আমার বাবা মা আমি ছোট থেকে মানুষ করলাম, তার প্রতিদান তুই এই দিবি? তুই তো আমার নিজের ভাতিজিও না, আমার একমাত্র ছেলে। সারা জীবনও নষ্ট হয়ে যাবে, কেসটা তুলে নে মা। তিক্ত সত্যতা আবারও আজ শুনতে হলো। সে তাকালো জুবায়ের সাহেবের দিকে। তিনি মেয়ের কথা শুনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ফেলেছেন। নাহারকে নিজের নাতনি থেকে তো কম ভাবেনি, কখনো বুঝতে দেননি যে সে তার ভাতিজার মেয়ে। নাহার সম্পূর্ণ এড়িয়ে গেল কথাগুলো। শরীফা বেগমের মুখ থেকে প্রথমবার মা ডাকটা শুনে তার ছিল ফুটে উঠল মুখে। আজ নিজ স্বার্থে তাকে মা সম্বোধন করলো। অথচ এত বছরে অপয়া ছাড়া কিছুই শুনেনি সে তার মুখ থেকে। তুমি আজও আমাকে আপন করতে পারোনি ফুপু। তাচ্ছিল্য হেসে ফেললো সে। শরীফা বেগম শুনলেন কিনা বোঝা গেল না। তিনি নাহারের দুগাল চেপে ধরে বললেন, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দে না মা, এতটুকু কর। নাহার ছাড়িয়ে নিল নিজেকে। নাহার শরীফা বেগমের হাতের চেপে ধরা টাকা দুটো গাল থেকে মুক্তি পেয়ে একটু পেছনে সরে দাঁড়ালো। নাহার ঠান্ডা স্বরে বলল, এখন আর আমি কোনো আবেগ দেখতে পারবো না। আমি জানি তুহিনের অবস্থান কোথায়। সে যদি সঠিক পথে চলতো তবে আজ তার এই পরিস্থিতি হতো না। আমি তার জন্য কিছু করতে পারবো না। শরীফা বেগম চোখের জল মুছতে মুছতে বললেন, তুহিন তো আমার একমাত্র ছেলে, আমি জানি সে ভুল করেছে, কিন্তু সে যে বদলে যাবে। তুহিনের বদলানোর সময় নেই। নাহার বলল, যদি সে আবার সেই পুরনো পথে ফিরে যায় তবে তার জন্য কিছু করা সম্ভব হবে না। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। শরীফা বেগমের চোখে আকাশের মতো বেদনা ফুটে উঠল। তিনি জানতেন আজকের এই পরিস্থিতি তুহিনের নিজস্ব ভুলের ফল। আমি হাত জোর করছি নাহার, এখন কষ্টের কোনো মূল্য নেই ফুপু। নাহার বলল, তুহিনের জীবন তার হাতে, আমি আর কিছু করতে পারবো না। জুবায়ের সাহেব নাতিনকে নিয়ে বের হলেন। হেলেনা বেগমকে রেখে গেলেন মেয়ের কাছে। নাহারের মনের অবস্থা এখন সে জানে। কোনোভাবে এই সময় একা ছাড়া উচিত হবে না। রাস্তা দিয়ে হাঁটছেন দুজন। নীরবতা ভেঙে নাহার বলল, নিজ স্বার্থে মানুষ কত কিছুই না করতে পারে। জুবায়ের সাহেব একটু সময় নিয়ে বললেন, নিজস্ব স্বার্থের প্রবণতা মানব মনের এক অদ্ভুত ছবি। নিজের স্বার্থের সুর বাজে তখন সম্পর্কের সূক্ষ্ম সুতোয় টান পড়ে। মানুষ নিজের সুখের জন্য অন্যদের সুখকে উপেক্ষা করে, তবে সেই সুখ কি সত্যিকার? অনিবার্যভাবে স্বার্থপরতার এই খেলায় মানুষকে একাকিত্বের গভীর অন্ধকারে ডুবিয়ে দেয়। শিকদার পরিবারের সাথে শত্রুতা স্বল্প সময়ের নয়, খান পরিবারের কয়েক বছরের শত্রুতা সেটা, যার রেশ ধরে এই বিজনেসেও শুরু হয়েছে দুটো পরিবারের শত্রুতা। একে অপরকে টপকে উপরে ওঠা যেন এদের মোক্ষম কাজ। শিকদার বাড়ির বড় ছেলে জিয়ান আবরার শিকদার নিজেই সবকিছু সামলায়। খান আর শিকদার কোম্পানির এবার একই ডিলে প্রতিদ্বন্দ্বী হয়েছে, যার কারণে দুদিকেই উঠে পড়ে লেগেছে। খান পরিবারের বিজনেস সামলান জুনায়েদ সাহেব, আদৃত সাহায্য করে। ছেলের বিয়ে নিয়ে তিনি এতটাই মনোযোগী হয়েছেন যে বিজনেস থেকে মন তার সরেই গিয়েছে, যার সম্পূর্ণ সুযোগ লুফে নিচ্ছে শিকদার কোম্পানি। বিয়ের দিন তারিখ সবকিছুই ঠিক করা হয়েছে, আর আপত্তিও করেনি নাহার। কারোই বোধগম্য হচ্ছে না নাহার কিভাবে এত সহজে রাজি হলো। এমনকি আদৃত নিজেও ভাবতে পারছে না। রাফিদের সাথে কথা হয়েছে নাহারের। রাফিদ যে নিজ ইচ্ছায় আসেনি শুনে ক্ষমা করে দিয়েছে। আবারও ফ্রেন্ডলি হয়ে গেছে তারা। বিয়ে 2 দিন আগে নাহারের মনের মধ্যে যেন একটা বিশাল ঝড় বইছে। বিয়ের কথাবার্তা সব ঠিকঠাকই চলছে, কিন্তু তার মনে কিছুতেই শান্তি আসছে না। বারবার তার অতীতের কিছু মুহূর্ত ফিরে আসছে। আদৃত কি সত্যিই সবকিছু বলবে কিনা এই দ্বিধা তাকে গ্রাস করছে। বিয়ের আগের রাতে নাহার একাই বসে আছে তার ঘরে। আয়নার সামনেই নিজেকে দেখছে, কিন্তু যেন নিজের প্রতিচ্ছবি থেকে নিজেকে আলাদা করতে পারছে না। মুঠোফোনের স্ক্রিনে ভেসে ওঠা অপরিচিত নাম্বার দেখে তার মনে হলো সুখ কি আদৌ তাকে ছুঁতে পারবে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। নাহার কিছুটা চমকে গেল। দরজা খুলতেই দেখে তার দাদা জুবায়ের সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি কিছুটা চিন্তিত মুখেই বললেন, তোমার কি ভালো লাগছে না? নাহার কিচ্ছু না বলেই চুপ করে থাকলো, কিন্তু তার চোখে অস্পষ্ট অস্থিরতা প্রকাশ পাচ্ছিল। দাদার চিন্তিত মুখ দেখে সে এক সময় বলেই ফেলল, দাদাজান, আমি মিস্টার মাহমুদকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু আমার অতীতটা আমাকে কষ্ট দিচ্ছে। জুবায়ের সাহেব একটু থেমে বললেন, আমি জানি তোমার ভেতরে অনেক কিছু চলছে,
কিন্তু তুমি যা মনে করছো সেসব না ভেবে তোমার সামনে যা আছে সেটাকেই গ্রহণ করো। আদিত্য অনেক ভালো ছেলে, ও তোমাকে বোঝে এবং সব কিছু মেনে নিতে রাজি। নাহার বিষণ্ণ মুখে বলল, আমি জানি তিনি ভালো, কিন্তু আমি নিজে তো ঠিক করে জানি না আমি কি চাই। জুবায়ের সাহেব তার কাঁধে হাত রেখে বলেন, তুমি কি জানো না তোমার মনের এই দ্বিধাগুলো স্বাভাবিক? আমরা সবাই বিয়ের আগে এই ধরনের কন্ডিশন ফেস করি, কিন্তু বিশ্বাস করো একবার সম্পর্কটা শুরু হলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আজই তো বসে আছে তার পার্টি অফিসে। নাহারের মুখটা তার চোখের সামনেই বারবার ভাসছে। সে জানে নাহার কিছু লুকাচ্ছে, কিন্তু তা নিয়ে বেশি চাপ দিতে চাইছে না সে। হঠাৎই ফোনের রিংটোনটা বেজে উঠল। সে ফোনটা তুলে দেখে অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। আদ্রিত, তুমি জানো না তুমি কাকে বিয়ে করতে চলেছ? সাবধান হও, তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। আদ্রিত কিছুক্ষণ চুপ করে রইল। সে জানে বিয়ের পথে বাধা আসবেই, কিন্তু তার মন অটল। সে কোনোভাবে এই বিয়েটা ভাঙতে দিবে না। মেসেজটা পড়ে আদ্রিতের চোখে চিন্তার ছায়া পড়লেও সে নাহারের জন্য দৃঢ় প্রতিজ্ঞায় ছিল। কিন্তু আদ্রিত এসব কিছু জানলেও নাহারের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর যে সে সকল বাধা উপেক্ষা করে এই বিয়েটা সম্পূর্ণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত। সে জানে নাহারের সাথে তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং কোনো বাধাই তাদের ভালোবাসাকে থামাতে পারবে না। বিয়ের দিন সকালে চারপাশে ব্যস্ততার ছোঁয়া। নাহারের বাড়ি সাজানো হয়েছে মনোরম আলোকসজ্জা, তবে নাহারের মুখে সেই আনন্দের ছাপ নেই যা সাধারণত বিয়ের কনের মুখে দেখা যায়। তার মন অশান্ত, এক ধরনের অজানা আশঙ্কায় ভরা। আদ্রিতের প্রতি যে অনুভূতি তৈরি হচ্ছে সেটা কি সত্যিই ভালোবাসা, নাকি পরিস্থিতির চাপে মানিয়ে নেওয়ার চেষ্টা? এই প্রশ্ন তাকে ভীষণভাবে তাড়া করে বেড়াচ্ছে। এদিকে আদ্রিত একা বসে তার ভাবনার জগতে ডুবে আছে। অচেনা নাম্বারের মেসেজটা তার মাথা থেকে কিছুতেই সরছে না। বিয়ের আগে নাহার তার দাদার কাছে গেল। জুবায়ের সাহেবের চোখে তখন আনন্দের ঝিলিক। তিনি নাতনির মুখে একটু অনিশ্চয়তার ছাপ দেখে বললেন, তুমি কি সত্যি রাজি? তোমার যদি কোনো দ্বিধা থাকে এখনই বলো। নাহার মুখে একরাশ বিষণ্ণতা নিয়ে বসে থাকলো। জুবায়ের সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, অতীতের দিকে তাকিয়ে থাকলে আমরা সামনে এগোতে পারবো না। আদিত্য তোমাকে সঠিকভাবে বুঝবে এবং সবকিছু মেনে নিবে। সময় সবকিছু ঠিক করে দেবে। নাহার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আশা করি তাই হবে। নাহারের মনের মধ্যে যেন ঝড় বইছে। সে জানে এই বিয়েটা শুধুমাত্র একটা সম্পর্কের সূচনা নয়, বরং তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। তার মনে বারবার প্রশ্ন জাগছে, আমি কি আদ্রিতকে সত্যিই ভালোবাসি? এই বিয়ে কি আমার জন্য সঠিক সিদ্ধান্ত? ঠিক তখনই নাহার মুঠোফোনে একটা মেসেজ পায়। স্ক্রিনে অচেনা সেই নাম্বারটা দেখে তার হৃদয়ে ভয় এবং দ্বিধার মিশ্রণ তৈরি হয়। মেসেজে লেখা, সুখ পাবে না তুমি নাহার। নাহার কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তার হাত কাঁপছে। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। অতীতের সাথে বর্তমানের এই সংঘর্ষ তাকে ভীষণভাবে আঘাত করছে। একটা মুহূর্তের জন্য নাহার নিজের দিকে তাকালো। জীবনের এতগুলো অধ্যায় পেরিয়ে এসে আজ সে একটা নতুন অধ্যায়ের দ্বার প্রান্তে। কিন্তু সেই অধ্যায়টা কি তাকে সুখের দিকে নিয়ে যাবে, নাকি কেবল অতীতের ছায়ায় ঢাকা পড়ে যাবে? নাহার মুঠোফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। মেসেজটা এখনো ভাসছে। সে চুপচাপ বসে আছে। ভেতরে ভেতরে এক অসম্ভব যুদ্ধ চলছে। ঠিক তখনই আদ্রিত মৃদু কণ্ঠে বলল, নাহার, তুমি যদি একটুখানি দ্বিধায় থাকো তবে আমি এই বিয়ে আরেকটু পিছিয়ে দিতে পারি, কিন্তু আমি চাই তুমি যা সিদ্ধান্ত নেবে তা তোমার সুখের জন্য হবে। নাহার চুপ করে রইল। সে বুঝলো আদ্রিত তাকে জোর করতে চাইছে না, বরং তাকে সময় দিচ্ছে, তাকে নিজের মতামত প্রকাশ করার সুযোগ দিচ্ছে। নাহার গভীরভাবে শ্বাস নিয়ে বলল, মিস্টার মাহমুদ, আমি চাই আমাদের এই সম্পর্কটা সঠিক সিদ্ধান্ত হোক। আমার ভয় হয় আমার বাবা মায়ের সম্পর্কের মতো যদি আমাদের সম্পর্ক হয়, আমি যেভাবে বড় হয়েছি সেভাবে যদি আমার বাচ্চাও বড় হয়। আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু আমি পারি না নিজের অতীত ভুলতে। আদ্রিতের মুখে এক গভীর তৃপ্তির হাসি ফুটে উঠল। আমিও তাই চাই নাহার, আমাদের সম্পর্কটা ধীরে ধীরে গড়ে উঠুক আর আমরা একসাথে আমাদের ভবিষ্যৎ গড়ে তুলি। চলুন এখন আমাকে বিবাহ করিয়া ধন্য করুন মিসেস মাহমুদ। হেসেই ফেলল নাহার। হতভম্ব আদ্রিত চেয়ে আছে নাহারের দিকে। কিছুক্ষণ আগেও যে মেয়ে লজ্জা খুশির মিশ্রণে ছিল,
সেই মেয়ের মুখের প্রতিক্রিয়া পাল্টে গেছে। এক আকাশ গাম্ভীর্যতা আর কাঠিন্য যেন ঢেকে ফেলেছে। মুখে কোনো হাসি নেই। এই নাহারকে আগে কখনো দেখা হয়নি আদ্রিতের। নাহারকে বেশ পছন্দ হয়েছে জেমা বেগমের। কত সুন্দর গল্প করলো, কিন্তু নাহার ছিল সম্পূর্ণ নিরুত্তর। আদ্রিত নাহারকে যতটা জানে তাতে যেন খানিকটা আঘাতই পড়েছে। জেমা বেগমের সাথে আদ্রিতের সম্পর্ক বেস্ট ফ্রেন্ডেরই মতো। স্বাচ্ছন্দ্যে সবকিছুই সে জেমা বেগমের সাথে শেয়ার করে। আদ্রিতের কাছে স্বাভাবিক আচরণ তার। তিনি আদ্রিত ছাড়া কারো সাথেই কথাও বলেন না। সেই মানুষটার সাথে নাহারের এমন নির্লিপ্ততা মোটেও পছন্দ হয়নি। কি হয়েছে তোমার? আদ্রিতের শক্ত কণ্ঠ শুনে ভ্রুকুচকে তাকালো নাহার। বিয়ের প্রথম দিনই আদ্রিতের কণ্ঠে নিজের প্রতি রাগ দেখে তাচ্ছিল্যের হাসল সে। নড়ে চড়ে বসলো আদ্রিত। কি আবার হবে? তোমার নির্লিপ্ততা বোধগম্য হচ্ছে না আমার। তোমার কি শরীর খারাপ লাগছে? আলমারির কাছ থেকে আদ্রিতের পাশে এসে বসলো নাহার, চোখে চোখ রাখলো। মিস্টার মাহমুদ, নীরবতা কখনো কখনো সবচেয়ে গভীর উত্তর নিয়ে আসে, যখন শব্দগুলো পথ হারায়। নাহারের চোখে যেন স্পষ্ট কোনো কিছুর কষ্ট দেখতে পেল আদ্রিত। ওকে চিনচিন ব্যথা অনুভব করলো সে। ভুল কিছু বলে ফেলেনি তো মেয়েটাকে? নাহারের ঠোঁটের কোণে থাকা হাসি কেন বারবার বলছে আদ্রিত ভুল করেছে। তার প্রতি তাচ্ছিল্যের হাসি। নিজেকে নিজের ওই থাপ্পড় মারতে ইচ্ছে হলো তার। হতে পারে নাহারের মুড খারাপ ছিল, সেজন্য অমন আচরণ করেছিল। তাই বলে সে বিয়ের প্রথম দিনই এভাবে কথা বলবে মেয়েটার সাথে? এজন্যই বোধহয় নাহারের মুখে তিক্ত হাসি। নাহারের এক হাত ধরলো আদ্রিত, সেভাবেই বলল, বউ। নাহারের মুখের পরিবর্তন হলো। বোঝা গেল বেশ অবাক হয়েছে সে। আদ্রিতের কণ্ঠ থেকে যেন মধু ঝরে পড়ছে। ফিক করে হেসে ফেললো নাহার। তোমার আকাশ যতই মেঘাচ্ছন্ন হোক, এক ফোঁটা আলো সেই ঘন অন্ধকারকে ভেদ করতে যথেষ্ট। সেই এক ফোঁটা আলো হয়ে না হয় আমার আগমন তোমার জীবনে। জিয়ান আবরার শিকদার, পুরো শিকদার পরিবার যাকে জমের মতো ভয় পায়। মুখে কেউ স্বীকার না করলেও পরিবারের কিছুজন যে তাকে একদমই পছন্দ করে না তা অজানা নয়। এর কারণও অজানা, কিন্তু সে সবসময় এ বিষয়ে নির্বিকার। সকলের সামনে গম্ভীর মুখে থাকলেও নিজের সামনে নিজেই যেন অসহায় সে। একলা ঘরে যখন আয়নার সামনে দাঁড়ায়, তখন নিজের প্রতিচ্ছবিতে যেন এক কুৎসিত ভাইকে দেখতে পায়। প্রতিনিয়ত তাকে উপলব্ধি করায় সে পারেনি আমানত সামলাতে। প্রতিটি জেলা তন্ন তন্ন করে খুঁজেও তার দেখা মেলেনি। শেষে যখন হাল ছেড়ে দিয়েছিল, তখনই সামান্য আশার আলো হয়ে যেন কোনো এক মেসেজ এলো, যার কারণে বর্তমান এলাকায় আরো সুবিধা হয়েছে তাদের। চিরশত্রু খান পরিবার এই জেলাতেই। আজকেই সে বিজনেস ডিলের একটা বড় কাজ আছে। তৈরি হয়ে না এসে ড্রয়িং রুমে আসতে দেখা পায় ছোট বোনের। ভয়ে ভয়ে বলে আরোহী। জিয়ান না করলো না, বরং সাথেই নিয়ে বেরোলো। গাড়ি চলছে, জানলা দিয়ে বাইরের সবকিছুই দেখছে আরোহী। মুখে কোনো কথা নেই, যেন কাউকে মনে প্রাণে খুঁজছে সে। জিয়ান আরোহীর দিকে একবার তাকালো, তারপর মুখ ফিরিয়ে নিল। জুনায়েদ সাহেবের সাথে নাহারের সম্পর্কটা যেন চোখ ধাঁধানো। প্রথম কেউ দেখলে হয়তো ভাববে একে অপরের শত্রু, কিন্তু সম্পর্কটা টকঝাল। কিছুক্ষণ আগে এই খাবারের টেবিলে কিছুটা ঝগড়া হয়ে গেছে তাদের। বিষয়বস্তু ছিল খাবার না খেয়ে অফিস চলে যেতে চাওয়া। নাহার খেয়াল করেছে জুনায়েদ সাহেব কেমন চিন্তিত থাকছেন, কিন্তু সে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি। সবে নতুন বউ, সব বিষয়ে মাথা ঘামানো অনুচিত মনে হয়েছে। জুনায়েদ সাহেব যখন বাইরে চলে যাচ্ছিলেন, তখনই নাহার ধমকে তাকে টেবিলে বসায়। ছোট বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে ফেলেন জুনায়েদ সাহেব। নাহার হাসতে গিয়েও নিজেকে সামলে নেয়। নাহার যেন গতকাল থেকে এই বাড়িতেই আছে। নতুন বউ ভাবার কোনো কারণ নেই। এমনকি আয়েশা বেগম সমস্ত দায়িত্ব তুলে দিয়েছেন নাহারের হাতে। জুনায়েদ সাহেব একবার ঘড়ির দিকে দেখেন, শেষে নাহারের রাগী মুখ দেখে চুপচাপ খেতে শুরু করেন। আদ্রিত খাওয়া ছেড়ে উঠতেই চেয়েছিল, কিন্তু নাহারের মুখ দেখে চুপসে গেছে সে। তার পাশে এই সিনু বসেছে। এই প্রথম আদ্রিতের সাথে সে স্বাভাবিকভাবেই কথা বলছে। এমনকি খেতে খেতে তাদের মধ্যে খুনসুটিও চলছে। আয়েশা বেগমের থেকে জোর করে জামা বেগমের জন্য সে খাবার নিয়ে যাচ্ছে। বলেছে বিয়ের প্রথম দিন ফুফু শাশুড়িকে এসে নিজেই খাওয়াবে। প্রথমে রাজি হননি আয়েশা বেগম, যদি নাহারের সাথে উল্টাপাল্টা আচরণ করেন জামা বেগম, এই ভয়ে। কিন্তু আদ্রিতকে খুশি দেখলো। সে মাকে আশ্বস্ত করেছিল। ভিজিয়ে রাখার দরজায় সামান্য ধাক্কা দিতেই খুলে গেল। নাহার হাতে খাবারের প্লেট নিয়ে প্রবেশ করলো। ঘরের এক কোণে হাঁটুতে মুখ লুকিয়ে বসে আছেন তিনি। নাহার ডাকলো না, বরং খাবার এক পাশে রেখে সে জামা বেগমের সামনেই হাঁটু ভাঁজ করে বসলো।
চোখে মুখে ক্রোধের সাথে কষ্টের মিশ্রণ। কঠিন মুখে থাকলেও ভেতর থেকে যেন কোনো কিছুই ছিটকে আসতে চাইছে। বন্ধু তো শিকড়ে থাকে, ডালে নয়। ক্ষতিগ্রস্ত পাতা ঝরে পড়লেও শিকড়ে বেঁচে থাকে তার অস্তিত্ব, তাই না জিমু? জামা বেগম মুখ তুলে দেখলো নাহারের দিকে। নাহারের চোখের দিকে নজর যেতেই দেয়ালে একদম চেপে গেলেন তিনি। হাসলো নাহার, আরও এগিয়ে আসলো জামা বেগমের মুখের কাছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন,